আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংরেজি প্রথম পত্রের লাস্ট নাইটের শিওর শর্ট ক্লাসে। তোমাদের সাথে আছি আমি বরাবরের মতো হোসেন তানভীর আহমেদ প্রত্যয়। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে। তোমরা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারো যে আমি একটু অসুস্থ। তো আজকের জন্য আর কি আমাকে এক্সকিউজ করতে হবে। আর ভয়েসটা একটু বসে গিয়েছে ঠান্ডার জন্য। তোমরা দ্রুত জয়েন করে ফেলো ক্লাসটায় এবং বন্ধু বান্ধবদের মেনশন করো। আমরা ইংরেজি প্রথম পত্রের উপর আজকে ক্লাসটি করব। যেহেতু কালকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা, তো আমরা বেছে বেছে সবার যেগুলো কনফিউজিং লাগে সেরকমই 3টি প্রশ্ন, 3 ধরনের আইটেম আজকে নিয়ে হাজির হয়েছি ক্লাসে। তো সেগুলোই সলভ করাবো এবং সেগুলোর ট্রিক্স অ্যান্ড টিপস বলে দিব। তোমরা দ্রুত জয়েন করে ফেলো এবং সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা বেশি বিলম্ব করব না, অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দিব। তো ক্লাসটি দ্রুত সবাই শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। আমরা বেশিক্ষণ সময় আর কালক্ষেপণ করব না, আমরা ক্লাসটি শুরু করব। সব বলবো কিভাবে না পড়ে স্টোরি লিখা যাবে, সব বলে দিব আজকে। জয়েন করো এবং ক্লাসটি করতে থাকো আমাদের সাথে। দ্রুত সবাই ক্লাসটি শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দাও এবং বেশি সময় নেব না, দ্রুতই ক্লাসটি শুরু করে দিব। আর তোমাদের সবার জয়েন করার জন্য অপেক্ষা করতেছি, সবাই জয়েন করে ফেললেই ক্লাসটি শুরু করে দিব। ভুলে গেলে আপনি এসে আচ্ছা, তোমরা দ্রুত জয়েন করে ফেলো, তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিচ্ছি। তো আজকে আমরা ইংরেজি প্রথম পত্র ক্লাস শুরু করব। তোমরা ইতিমধ্যে অনেকে জয়েন করে ফেলেছো। আচ্ছা, দেখি আমরা প্রথমে কোন আইটেম। প্রথমে হচ্ছে ক্লোজ স্টেস উইথ ক্লুজ, অর্থাৎ একটা বক্সে অনেকগুলো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো আমরা হচ্ছে গ্যাপ ফিলিং করতে হবে শব্দগুলো দিয়ে। অর্থাৎ ক্লু দেওয়া থাকবে, ক্লু দিয়ে আমাদের গ্যাপটা ফিলিং করতে হবে। এখন তো এটার জন্য প্রথমে আমাদেরকে একটু সম্যক ধরনের ইংরেজি গ্রামারের জ্ঞান লাগবে, অর্থাৎ টেন্স, ভয়েস, ন্যারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব, ইচ অ্যান্ড এভরিথিং জ্ঞান লাগবে, কারণ এইখানে সকল কিছু অ্যাপ্লাই হয়। সুতরাং আশা করছি তোমাদের সবার পড়াই আছে। তো আমরা কোশ্চেন সলভিং এ যাচ্ছি, অর্থাৎ এই ধরনের আইটেমগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নিয়ম জানবা এবং তত বেশি নিজের ভিতরে কনফিডেন্স গ্রো করবে। সুতরাং নিয়ম না পড়ে, গাধার মতো শুধু নিয়ম মুখস্থ না করে, আমার মতো বুদ্ধিমানের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে গেলে এই ধরনের কোশ্চেনই বিগত বছরগুলোতে এসছে, তার মানে এই বছর আসলে এর মধ্যে থেকে আসবে বা এই ধরনেরই আসবে। সুতরাং অবশ্যই তুমি সেটা সলভ করতে পারবে পরীক্ষায়। হ্যাঁ, শুরু করছি। প্রথমে আমাদের প্রথমে দেখে কি আছে, ওয়ার্ড গুলো কি কি আছে দেখবো। ডিপার, একাডেমি, কম্প্রাইজ, হার্ড, ইনক্রিজিং, বিইং, পিপল, টিমওয়ার্ক, রিকোয়ার, ম্যানিপুলেট। পড়তেছি। 21st century skills dash skills, abilities and learning disposition that have been identified as dash required for success in 21st century society and workplace by বিশাল বড় লাইন। অর্থাৎ এই জায়গায় বুঝিয়েছে 21st সেঞ্চুরি স্কিলটা কেমন হওয়া উচিত সেই অনুযায়ী, অর্থাৎ এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে এবং এই অ্যাডজেক্টিভই হচ্ছে কম্প্রাইজ। অর্থাৎ এই নম্বরে আমরা হচ্ছে বক্সের পেছনে বক্সের সাথে লিখে দিচ্ছি কোনটা কিওয়ার্ড। অর্থাৎ 21st স্কিলস কম্প্রাইজ, কম্প্রাইজ হচ্ছে একটি ওয়ার্ড। এখানটা হচ্ছে স্কিলস, অ্যাবিলিটিস এবং লার্নিং, কি কি ধরনের লার্নিং আমাদের শেখা উচিত, কি ধরনের অ্যাবিলিটিস থাকা উচিত বা স্কিলস থাকা উচিত,
সেই অনুযায়ী আমাদের কম্প্রাইজ ওয়ার্ডটা এখানটায় সুইটেবল। সুতরাং 1 নম্বরের উত্তর হচ্ছে কম্প্রাইজ। তারপরে আমাদের সেকেন্ড উত্তরটা কি হবে দেখি। লার্নিং ডিসপোজিশনস দ্যাট হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ ড্যাশ রিকোয়ার্ড। এখন আমরা দেখছি এখানটায় রিকোয়ার্ড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ এই জায়গায় এমন কিছু বসাইতে হবে যেন তারপরে ভার্বের 3 নম্বর ফর্মটা বসে। আমরা যদি উপরে ওয়ার্ডগুলো দেখি এর মধ্যে হচ্ছে বিইং, অর্থাৎ বিইং এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, অর্থাৎ যে যে কোয়ালিটিস চাওয়া হয়, অর্থাৎ আইডেন্টিফাইড অ্যাজ বিইং রিকোয়ার্ড ফর সাকসেস ইন 21st সেঞ্চুরি, অর্থাৎ আমাদের 21st সেঞ্চুরি 21 শতকের সমাজে টিকে থাকতে হলে, চাকরি পেতে হলে কি কি ধরনের লার্নিং শেখা উচিত, সেই জন্য এখানটায় কম্প্রাইজ বসেছে। এবং রিকোয়ার্ড, এই যে রিকোয়ার্ড হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এই জন্য এর সামনে বিইং বসছে যেন এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলটা ফলো করে। পরেরটা, this part of a growing international movement focusing on the skills, অর্থাৎ এই পার্টটা আমাদের ইন্টারন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক বিভিন্ন যত আন্দোলন, আন্তর্জাতিক বিভিন্ন যত আলোড়ন কোনো কিছু নিয়ে, সেটা ফোকাস করে কিসের উপর? স্কিলস রিকোয়ার্ড ফর, অর্থাৎ রিকোয়ার্ড কোথায়, আমাদের রিকোয়ার কই, এই যে, অর্থাৎ দ্য স্কিলস, অর্থাৎ ইন্টারন্যাশনালি কাজ করার জন্য আমাদের যেসব স্কিল রিকোয়ার্ড, অর্থাৎ প্রয়োজন, রিকোয়ার্ড ফর, অর্থাৎ এটা হচ্ছে কি বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও হয়, রিকোয়ার্ড ফর স্টুডেন্টস টু মাস্টার ইন প্রিপারেশন ফর সাকসেস, অর্থাৎ সাকসেস পাওয়ার জন্য মাস্টার হইতে হবে, অর্থাৎ আমাদের অত্যন্ত দক্ষ হইতে হবে প্রিপারেশনে। সেই প্রিপারেশনে দক্ষ হওয়ার জন্য আমাদের কি কি রিকোয়ার্ড স্কিল, অর্থাৎ কি কি প্রয়োজনীয় স্কিল আছে সেটাই বোঝানো হয়েছে। ইন এ র্যাপিডলি চেঞ্জিং ডিজিটাল সোসাইটি। পরেরটি, many of these skills are also associated with, এবং এছাড়া এই গুণগুলো আরো কিসের সাথে সম্পর্কযুক্ত? অ্যাসোসিয়েটেড উইথ, এটি হচ্ছে একটা গ্রুপ, কি বলে, প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাসোসিয়েট উইথ কেমন লার্নিং। আমাদেরকে কোনো কিছু ভালোভাবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের বেশি জানতে হবে, গভীর জ্ঞান অধিকারী হতে হবে, গভীরভাবে জানতে হবে, অর্থাৎ ডিপার লার্নিং, অর্থাৎ ডি নম্বর হচ্ছে ডিপার, ডিপার উইথ ডিপার লার্নিং, with deeper learning which is based on mastering the skills, অর্থাৎ ডিপার লার্নিং এর ফলে আমরা যে স্কিলগুলো শিখবো সেই স্কিলগুলোতে আমরা মাস্টার হইতে পারবো, অর্থাৎ সেই স্কিলের উপর সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করতে পারবো। অ্যাজ এ অ্যানালিটিক রিজনিং, কি হিসেবে? অ্যানালিটিক রিজনিং এর মাধ্যমে, কমপ্লেক্স প্রবলেম সলভিং, জটিল সমস্যা সমাধানের মাধ্যমে, অ্যান্ড টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ আমরা এই যে অ্যানালিটিক রিজনিং, কমপ্লেক্স প্রবলেম সলভিং আর টিম ওয়ার্ক হচ্ছে ই নম্বর। টিম ওয়ার্ক, তোমরা আমার সাথে কমেন্ট করতে থাকো, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, আমি মাঝে মাঝে তোমাদের নামগুলোও পড়বো, সমস্যা নেই, তোমরা আমার সাথে কমেন্ট করতে থাকো। টিম ওয়ার্ক, অর্থাৎ এখানে বুঝিয়েছে এক একটি নাউন, এগুলো যেমন অ্যানালিটিক রিজনিং, কমপ্লেক্স প্রবলেম সলভিং এবং টিম ওয়ার্ক, অর্থাৎ অ্যান্ড দ্বারা, অ্যান্ড এর পূর্বেও যা যুক্ত হবে পরেও যুক্ত হবে, তাই প্রবলেম সলভিং একটি নাউন, তার মানে হচ্ছে টিম ওয়ার্কও একটি নাউন। তারপরে these skills after from traditional, এটা হচ্ছে ড্যাশ স্কিলস, অর্থাৎ এই স্কিলগুলো কেমন স্কিল, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভটা কোন অ্যাডজেক্টিভ? একাডেমিক, এখানে একাডেমি আছে। আর একটা বড় কথা, তোমরা বক্সের শব্দগুলোকে গ্রামাটিক্যালি চেঞ্জ করে নিতে পারবা নিজের যেটা ইচ্ছা, অর্থাৎ যেটা প্রয়োজন হয়। এফ নম্বর, এটা হবে একাডেমিক, অর্থাৎ these skills differ from traditional academic skill, অর্থাৎ এই ধরনের স্কিলগুলো সাধারণত আমাদের পুঁথিগত বিদ্যা, অর্থাৎ একাডেমি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেগুলো শিখি তার চেয়ে আলাদা। in that they are not primarily content knowledge based, however specific hard skills, অর্থাৎ স্পেসিফিক হার্ড কঠিন, অর্থাৎ কিছু এমন দক্ষতা আছে যেগুলো কঠিন, কিন্তু আমরা সেগুলো যদি রপ্ত করতে পারি এবং মাস্টারি ইন পার্টিকুলার স্কিলস, এবং ওই স্কিলগুলোর উপর যদি আমরা দক্ষ হইতে পারি, মাস্টার হইতে পারি, তাহলে উইথ এ ফোকাস অন ডিজিটাল লিটারেসি আর ইন ইনক্রিজিং হাই ডিমান্ড, অর্থাৎ আমাদের এমন কিছু স্কিলস আছে যেগুলো একাডেমিক স্কিল থেকে আলাদা, এবং সেই হার্ড স্কিলগুলোতে যদি আমরা মাস্টার হইতে পারি, মাস্টারি অর্জন করতে পারি, তাহলে ওই পার্টিকুলার স্কিলের উপর, তাহলে আমরা হচ্ছে আমাদের ডিজিটাল লিটারেসি এবং অন্যান্য ইনক্রিজিং হাই ডিমান্ড, অর্থাৎ বর্তমানে যে বর্ধিষ্ণু চাহিদা বিশ্বের প্রতিযোগিতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা টিকে থাকতে সক্ষম হব।
তারপরে ড্যাশ স্কিলস ইনভলভ, এখানে প্রথমেই ফাঁকা আছে অর্থাৎ এখানে সাবজেক্ট বসার চান্স সবচেয়ে বেশি, অর্থাৎ এখানটায় আমাদের বসবে এইচ, পিপলস, অর্থাৎ পিপলস পিপলের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস হবে। পিপল স্কিল দ্যাট ইনভলভ ইন্টারাকশন, কোলাবোরেশন অ্যান্ড ম্যানেজিং আদার্স আর, এখানে বসবে দেখো স্কিলস দ্যাট ইনভলভ, অর্থাৎ আমাদের সেই পিপুলের অর্থাৎ মানুষদের সেই ধরনের স্কিলগুলো ইনভলভ করতে হবে, ইন্টারঅ্যাকশন, কোলাবোরেশন অ্যান্ড ম্যানেজিং আদার্স দ্যাট কি হবে বলো, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের জন্য ওয়েট করতেছি কোন ওয়ার্ডটা হবে। দ্যাট হবে হচ্ছে ইনক্রিজিং দ্যাট ইনক্রিজিং ইম্পর্টেন্ট, অর্থাৎ বর্ধিষ্ণু চাহিদা বা বর্ধিষ্ণু গুরুত্ব, অর্থাৎ যেই কাজগুলোর গুরুত্ব বাড়ছে সেই কাজগুলো আমাদের শিখতে হবে, অর্থাৎ ইনক্রিজিং ইম্পর্টেন্ট নাউন, আর ইনক্রিজিং হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর ভার্বের পরে ফাঁকা আছে, ভার্বের পরে যদি গ্যাপ থাকে মেইনলি এখানে অ্যাডজেক্টিভ বসে। তারপর স্কিলস দ্যাট ইনেবল পিপল টু বি ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাডাপ্টেবল ইন ডিফারেন্ট রোলস, equipment in and roles are different fields, those that involve processing information and managing people more than, আমাদের শেষ ওয়ার্ডটা কি হবে, more than manipulate equipment, এখানে হবে more than manipulating equipment কি নাউন, আর আচ্ছা মোর দ্যান, অর্থাৎ মোর দ্যান বোঝাইছে তুলনা অর্থে বসেছে, অর্থাৎ মোর দ্যানের পরে একটি অ্যাডজেক্টিভ বসবে এবং তারপরে ইকুইপমেন্ট নাউন আছে, অর্থাৎ এটা হবে হচ্ছে এই যে ম্যানিপুলেটিং, অর্থাৎ যে নম্বর ম্যানিপুলেটিং। অর্থাৎ আমাদের তাহলে এটা যদি আমরা দেখি, প্রথম ওয়ার্ডটা বসেছে হচ্ছে আমাদের কম্প্রাইজ, তারপরে বসছে আমাদের কি বসেছে বিং, তারপরে বসছে হচ্ছে আমাদের রিকোয়ার্ড, তারপরে বসছে আমাদের ডিপার, তারপরে বসছে আমাদের টিম ওয়ার্ক, তারপরে বসছে আমাদের এফ নম্বরে বসছে একাডেমিক স্কিল, তারপরে জি নম্বরে আমাদের বসছে হচ্ছে হার্ট, এইচ নম্বরে বসছে পিপল স্কিল, অর্থাৎ যেহেতু স্কিল আছে এবং তার সামনে সাবজেক্ট ফাঁকা আছে অর্থাৎ সাবজেক্ট বসছে, তারপরে আই নম্বরে বসছে ম্যানেজিং দেয়ার্স আর ড্যাশ ইম্পর্টেন্ট, আই নম্বরে আমাদের বসছে হচ্ছে ইনক্রিজিং ইম্পর্টেন্ট, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, এবং মোর দ্যান, যেহেতু মোর দ্যান তুলনা অর্থে বসেছে সুতরাং এরপরে অ্যাডজেক্টিভ বসবে, সেটা হচ্ছে ম্যানিপুলেটিং ইকুইপমেন্ট। অর্থাৎ এই ছিল আমাদের প্রথমটা সলভিং। তোমরা অ্যাটলিস্ট কমেন্ট করতে থাকো এবং আমার সাথে ক্লাসে দেখতে থাকো, এবং এখান থেকে আমি দেখো প্রত্যেকটি গ্যাপ কেন ওই ওয়ার্ডটি হলো বা পরের ওয়ার্ডের জন্য কেন সামনে ওয়ার্ডটি বসলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। সুতরাং এই ব্যাখ্যাগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে কালকে পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো করতে পারবা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নটায়। পরের প্রশ্নটায় কি আছে, পদ্মা ব্রিজ নিয়ে, অর্থাৎ পদ্মা সেতু নিয়ে আমাদের পরেরটা। প্রথমে দি পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও, পদ্মা সেতু আর শুধু স্বপ্ন নয়, ইট ইজ নাও এ ড্যাশ। আমরা জানি, আমরা অনেক সময় শুনে এসেছি বিভিন্ন মানুষের মুখে যে পদ্মা সেতু আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তব, অর্থাৎ বাস্তব মানে কি রিয়েল, অর্থাৎ রিয়েলিটি, এ নম্বর, অর্থাৎ ইট ইজ নাও আ রিয়েলিটি। তারপরে পরের প্রশ্ন, দিস মাল্টিপারপাস ব্রিজ, এই বহুমুখী ব্রিজটা ইজ গোয়িং টু বি আ ড্যাশ বোন, অর্থাৎ এখানে আর্টিকেল বসছে, আর্টিকেলের পরে গ্যাপের পরে নাউন আছে, অর্থাৎ নাউনের পূর্বে বলেছি একটু আগে ভার্ব হোক আর্টিকেলের উপর হোক যদি গ্যাপ থাকে এবং তারপর নাউন থাকে অ্যাডজেক্টিভ বসবে। এবং হিউজ বোন ফর সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জন্য অনেকটা কি হবে, হিউজ বোন মানে অনেক সুবিধার্থ হবে, অর্থাৎ হিউজ বি নম্বর হিউজ বোন হবে, হিউজ বোন ফর দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ। পরেরটা, বাট decades ago, but কয়েক দশক আগে, it was rather on dash, কয়েক বছর আগে আমরা ভাবতাম এটা হচ্ছে অবাস্তব পরিকল্পনা বা আমাদের
কি বলে অ্যাম্বিশিয়াস, অর্থাৎ আমরা কোনো কিছুর জন্য অ্যাম্বিশিয়াস, উদ্যমী বা স্বপ্নবাজ, অর্থাৎ এই জিনিসটা আমরা চাই, অর্থাৎ এটি আমাদের স্বপ্নের প্রজেক্ট, অর্থাৎ ইট ওয়াজ অ্যান্ড সি নম্বর অ্যাম্বিশিয়াস নাউন, অ্যাম্বিশিয়াস ড্রিম, ড্রিম হচ্ছে নাউন, এর সামনে বসছে হচ্ছে অ্যাম্বিশিয়াস অ্যাডজেক্টিভ, অর্থাৎ সি নম্বর অ্যাম্বিশিয়াস ড্রিম, এ daunting challenge to tame the মাইটি পদ্মা, অর্থাৎ পদ্মা নদী এতটাই খরস্রোতা যে শক্তিশালী পদ্মার মধ্যে আমাদের এই যে কয়েক দশক আগেও এই কাজ করা বা এটা ব্রিজটা স্থাপন করা ছিল আমাদের জন্য মাইটি পদ্মা, অর্থাৎ শক্তিশালী পদ্মা, অর্থাৎ এটা হচ্ছে ডি নম্বর, অর্থাৎ খরস্রোতা অর্থে মাইটি বসেছে, মাইটি পদ্মা। তারপরে ক্রসিং দি রিভার হ্যাজ অলওয়েজ বিন strenuous and sometimes dangerous, অর্থাৎ এই নদীটা পার দেওয়া আমাদের জন্য সবসময় ভোগান্তিকর এবং মাঝে মাঝে বিপজ্জনক হতো। ডেঞ্জারাস ড্যাশ টু আনরিলায়েবল অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশনস, অর্থাৎ ড্যাশ টু ওয়িং, ওয়িং মানে হচ্ছে কোনো কিছু থাকার কারণে বা কিছুর কারণে, অর্থাৎ ডেঞ্জারাস ওয়িং টু, ই নম্বর হচ্ছে ওয়িং, ওয়িং টু আনরিলায়েবল, অর্থাৎ অনির্ভরশীল এবং অপর্যাপ্ত বা অর্থাৎ অনেক কম সংখ্যায় ফেরি কানেকশনের জন্য আমাদের অনেক সময় ভোগান্তি পোহাতে হতো এবং আমাদের যাতায়াতে অনেক সমস্যা হতো। ওয়েটস ফর দ্য ক্রাউডেড বোটস অ্যান্ড লঞ্চেস, দেন অর্থাৎ আমরা যেহেতু ফেরি কম ছিল, আমরা ক্রাউডের ভয়ে, ভিড়ের ভয়ে আমরা লঞ্চ বা বোটে করে নদী পার দিতে গিয়ে অনেকেই ডুবে মারা গিয়েছে, অর্থাৎ এই জন্য এটি ডেঞ্জারাস ছিল আমাদের জন্য, অর্থাৎ আমাদের ওয়িং হবে এটা, ই নম্বর হচ্ছে ওয়িং। তারপরে দি পদ্মা ব্রিজ দ্যাট ঢাকার সাথে আমরা কি বলি, ঢাকার সাথে 21 ডিস্ট্রিক্টকে সংযুক্ত করেছে, সংযুক্ত করা অর্থাৎ ভার্ব বসবে, দ্যাট কানেক্টস, এই যে কানেক্টস, কত নম্বর কানেক্টস হচ্ছে ই নম্বর, কানেক্টস, অর্থাৎ পদ্মা ব্রিজ দ্যাট কানেক্টস ঢাকা, এফ নম্বর এটা হচ্ছে কানেক্টস, এফ নম্বর, দ্যাট কানেক্টস 21 দক্ষিণাঞ্চলীয় জেলাকে ঢাকার সাথে কানেক্ট করেছে, পটেনশিয়াল ক্যাটালিস্ট অফ ফর মেজর ইকোনমিক, এবং এটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চেঞ্জ নিয়ে এসছে, অর্থনৈতিক চেঞ্জেস, অর্থাৎ ইকোনমিক চেঞ্জেস ইন দ্য লাইভস অফ 30 মিলিয়ন পিপুল, অর্থাৎ 30 মিলিয়ন পিপুলের মধ্যে, অর্থাৎ আমাদের এত সংখ্যক হিউজ সংখ্যক মানুষের জীবনে অর্থনৈতিক চেঞ্জ নিয়ে আসছে, অর্থাৎ ইকোনমিক চেঞ্জেস, চেঞ্জ কোথায়, এই যে চেঞ্জেস, জি নম্বর ইকোনমিক চেঞ্জেস। তারপরে ইন দি লাইভস ওভার 30 মিলিয়ন, তোমরা কমেন্ট করতে থাকো, আমি কমেন্টগুলো দেখছি। ইন দি লাইভস ওভার 30 মিলিয়ন পিপল, over 30 million people dash in the region, dash in the region, dash in the region by the region, অর্থাৎ by the, অর্থাৎ এই রিজিয়নের পিপল গুলো, এই রিজিয়নের পিপল গুলো, অর্থাৎ এইচ নম্বর হচ্ছে আমাদের বসবে হচ্ছে by, না এখানে তো by নেই, সরি সরি by হবে না, এটা হচ্ছে লিভিং, মিস্টেক, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এইচ নম্বর হচ্ছে আমাদের লিভিং, অর্থাৎ এই যে আমাদের ইকোনমিক্স চেঞ্জ নিয়ে আসলো 30 মিলিয়ন পিপুলের জীবনে, এবং এই জায়গায় যারা বাস করতো, অর্থাৎ লিভিং ইন দিস রিজিয়ন, অর্থাৎ এই এলাকায় যারা বাস করতো, অ্যান্ড উইল গিভ, এবং তাদেরকে দিবে এ ড্যাশ বুস্ট, এ গ্রেট বুস্ট, অর্থাৎ এ গ্রেট, অর্থাৎ আই নম্বর একটি মহা বা একটি দারুণ ধরনের বুস্ট, বিপ্লব হবে এবং ব্যবসায়িক বিপ্লব ঘটবে, এ গ্রেট, এটা হচ্ছে গ্রেট, great boost to trade and dash activities and dash activities and dash activities, অর্থাৎ আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক গ্রেট বুস্ট হবে, বুস্ট মানে কি কোনো কিছু প্রমোট করা, উন্নতি করা, বুস্ট হবে টু ট্রেড অ্যান্ড, এই যে ইয়া বলছে, কোথায় গেল এটা, ইকোনমিক, এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, যে নম্বর, অর্থাৎ আমরা যদি এটা দেখলাম, এটা হচ্ছে পদ্মা সেতু নিয়ে, পদ্মা সেতু কিভাবে ঢাকার সাথে সংযুক্ত করছে, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাষণ বা বিভিন্ন পড়াশোনা বা রচনা যেটা পড়ে এসেছি, তার মধ্যে থেকে ওয়ার্ডগুলো কমন এবং ওয়ার্ডগুলো দেওয়াই আছে, কিন্তু আমাদের চিন্তা করে অর্থগত দিক ঠিক রেখে এটা সলভ করতে হবে। এবার আসছি আমরা পরেরটায়, পরেরটা হচ্ছে দেখো আমাদের কি নিয়ে আছে, সায়েন্টিস্ট হ্যাভ, অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কার নিয়ে আছে।
বিজ্ঞানের আবিষ্কার নিয়ে আছে, আমরা দেখব সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি, অর্থাৎ ওয়ার্ডগুলো কি কি আছে আমাদের, ফান্ডামেন্টালি, অ্যাটমসফিয়ার, তারপরে ডেপ্লেট, ফেইল, তারপরে হচ্ছে অ্যাকুমুলেট, ইভেনচুয়াল, এন্ডেঞ্জার, গিভ, তারপরে ইনআন্ডেট, প্রাইমারি, গ্রো আর কোয়েল। এখন যদি আমরা এটা পড়ি, আমরা যদি দেখবো সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট, অর্থাৎ বিজ্ঞানীরা এক ধরনের রিপোর্ট করেছে যে দি পোলার আইস, অর্থাৎ আইস গলে যাচ্ছে আর কি, পোলার আইস ক্যাপস আর মেল্টিং, অর্থাৎ আমাদের আইসের যে স্তূপ, আমাদের যে উত্তর মেরুর বরফ, সেগুলো গলছে। দিস ইজ ডিউ টু এ রাইজ ইন ড্যাশ, দিস ইজ ডিউ টু এ রাইজ ইন ড্যাশ টেম্পারেচার্স, অর্থাৎ আমাদের কেন বরফ গলে যায়, আমরা জানি তাপমাত্রা বাড়লে, পরিবেশের তাপমাত্রা বাড়লে গলে যায়, বরফগুলো গলে যায়, অর্থাৎ অ্যাটমসফিয়ার টেম্পারেচার্স দেওয়া আছে। সুতরাং পরিবেশিক তাপমাত্রা বা পারিপার্শ্বিক তাপমাত্রা, এটি বলতে আমাদের অ্যাডজেক্টিভ বসবে এবং এই জায়গায় অ্যাটমসফিয়ার দেওয়া আছে এবং অ্যাটমসফিয়ার থেকে হবে আমাদের অ্যাটমসফিয়ারিক, অ্যাডজেক্টিভ হবে। This is due to a rise in atmospheric temperatures known as the গ্রিনহাউস ইফেক্ট, এবং এই বরফ গলাকে আমরা যেটা অতিরিক্ত তাপের কারণে হচ্ছে, যাকে আমরা বলি গ্রিনহাউস ইফেক্ট। পরেরটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইজ ড্যাশ রেসপন্সিবলি, অর্থাৎ ফর টেম্পারেচার রাইজ ইন দি অ্যাটমসফিয়ার, অর্থাৎ প্রাথমিকভাবে আমাদের কার্বন ডাই অক্সাইড হচ্ছে দায়ী ছিল টেম্পারেচার বৃদ্ধির জন্য, অর্থাৎ প্রাথমিকভাবে, অর্থাৎ প্রাইমারিলি, অর্থাৎ আমাদের বি নম্বর হচ্ছে প্রাইমারি থেকে প্রাইমারিলি। কার্বন ডাই অক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল, এই জায়গায় অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হিসেবে বসছে, কিসের হিসেবে দায়ী, অর্থাৎ primarily responsible for temperature rise in the atmosphere. Then the carbon dioxide is dash off when coil and কখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় পরিবেশে ছাড়ে, is dash off, is given off when, অর্থাৎ ছাড়ে, কখন ছাড়ে, তেল কয়লা এগুলো পুড়ালে, অর্থাৎ given off, give থেকে given হবে, এটা হচ্ছে এইতে হবে, মানে ভয়েস চেঞ্জ হবে আর কি, প্যাসিভ হয়ে যাবে, ছেড়ে দেয়, অর্থাৎ তেল কয়লা তার একা একা পুড়তে পারে না, কেউ কে পোড়ায়, অর্থাৎ প্যাসিভ সেন্সে, অর্থাৎ is given off, এটা হচ্ছে সি নম্বর, is given off when coal and oil are burned. This gas is dash in the air and the ice caps in the north and south, অর্থাৎ এই গ্যাসটা নর্থ এবং সাউথের বরফদের কিভাবে গলাচ্ছে, এটা ছেড়ে বলা আছে। This gas is accumulating in the air, অর্থাৎ এই গ্যাসগুলো অ্যাকুমুলেট করতেছে সাউথ এবং নর্থের বরফগুলোকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডি নম্বর হচ্ছে accumulating. This gas, এটা হচ্ছে participle, this gas is accumulating in the air and the ice caps in the north and south poles, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরুর ক্ষেত্রে, আর মেল্টিং, বরফগুলো গলাচ্ছে। This may এটা আমাদের একটা বসবে, অ্যাডভার্ব বসবে বা কানেক্টরও বলতে পারো অনেকে। This may dash lead to a rise in the sea levels, যার ফলে, অর্থাৎ ইভেন্চুয়ালি, অর্থাৎ ক্রমাগত, this may eventually হবে, অর্থাৎ ই নম্বর। This may eventually lead to a rise in the sea levels which could, অর্থাৎ এটা ক্রমাগতভাবে ইভেন্চুয়ালি সমুদ্রের স্তরকে বাড়ায় দিচ্ছে, which could, এবং যেটার ফলে বা যেটার ফলে আমাদের হচ্ছে inundate many areas of the globe, যার কারণে আমাদের পৃথিবীর অনেক অংশ তলিয়ে যাচ্ছে, অর্থাৎ inundate মানে তলিয়ে যাওয়া, inundate for, অর্থাৎ এফ নম্বর হচ্ছে which could inundate many areas of globe. The greenhouse effect is just one of many dash charges. This greenhouse is just one of many dash changes which are taking place in the environment, অর্থাৎ greenhouse effect হচ্ছে one of the আমাদের কি হবে, কি হবে, তোমরা কমেন্ট করো, one of the কি হবে, এরপরে one of many কি হবে, one of many, আমি তোমাদের কমেন্টগুলো দেখার জন্য অপেক্ষা করছি। one of many, হ্যাঁ তোমাদের তো সঠিক হয়েছে, ফান্ডামেন্টাল, জি নম্বর হচ্ছে ফান্ডামেন্টালি আছে, এখান থেকে ফান্ডামেন্টাল অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব আছে,
অ্যাডজেক্টিভ হবে। দিস গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট ইজ জাস্ট ওয়ান অফ মেনি ফান্ডামেন্টাল চেঞ্জেস, অনেকগুলো যে ফান্ডামেন্টাল বা মৌলিক বা গুণগত চেঞ্জ হচ্ছে ইন উইচ টেকিং প্লেস ইন আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশে, তার মধ্যে গ্রিন হাউস ইফেক্ট অন্যতম। তারপরে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, অর্থাৎ আমাদের যে রেইন ফরেস্ট গুলো আছে ট্রপিক্যাল সাইডে, ট্রপিক্যাল রেইন ফরেস্ট হুইচ টুক 50 মিলিয়ন ইয়ার্স ড্যাশ, অর্থাৎ যেগুলো হইতে আমাদের কি বলে 50 মিলিয়ন ইয়ার্স, বুঝতে পারছো 50 মিলিয়ন ইয়ার্স সময় লাগে, 50 মিলিয়ন ইয়ার্স অর্থাৎ কি হইতে সময় লাগে, গ্রো হইতে, অর্থাৎ এই ধরনের ট্রপিক্যাল আমাদের যে রেইন ফরেস্ট আছে এগুলো গ্রো করতে, অর্থাৎ টু গ্রো, এই জায়গায় ইনফিনিটিভ হবে, অর্থাৎ এইচ নম্বরে হচ্ছে টু গ্রো, অর্থাৎ এই ট্রপিক্যাল রেইন ফরেস্ট যেগুলো জন্ম নিতে বা তৈরি হতে, অর্থাৎ টু গ্রো টুক 50 মিলিয়ন ইয়ার্স, 50 বিলিয়ন ইয়ার্স সময় নেয়, 50 বিলিয়ন বছর। আর বিইং ড্যাশ, আর বিইং সেগুলো কি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ডিপিল্ড, আর বিইং ডিপিল্টেড, এটা হচ্ছে আই নম্বর, ডিপিল্টেড সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যেগুলো হতে 50 মিলিয়ন বছর সময় লাগে, শুধু গ্রিন হাউস ইফেক্টের কারণে আমাদের সেগুলো ডিপিল্টেড হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে at the rate of 14 areas per minute, অর্থাৎ ওরে বাবা মাত্র 14 মিনিটে, অর্থাৎ 14 একর্স, অর্থাৎ 14 একর প্রতি মিনিট, 14 একর করে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, যেই বনভূমিগুলো তৈরি হতে 50 মিলিয়ন বছর সময় লাগে। তারপরে the total area of the world's desert is অর্থাৎ বিশ্বের বড় অংশ মরুকরণের দিকে ধাবিত হচ্ছে, মরুকরণ অর্থাৎ এই অর্থে বসবে। endangered area, desert is endangered, অর্থাৎ জি নম্বর অর্থাৎ বিপদগ্রস্ত হচ্ছে, কি হচ্ছে, the total area of the world's deserts, অর্থাৎ পৃথিবীর অনেক অংশই মরুভূমিতে পরিণত হচ্ছে, endangered in every year, এবং প্রতি বছর মরুকরণের দিকে ধাবিত হচ্ছে। 10টাই হচ্ছে আমাদের থাকে, অর্থাৎ হাফ করে মার্ক, 5 মার্ক। এবার আমরা চলে আসছি আমাদের পরেরটায়। আমাদের পরেরটায় চলে এসেছি আমরা। পরেরটা হচ্ছে আমরা দেখব কি আছে, ইয়ং পিপুল, অর্থাৎ আমাদের যুব সমাজদের নিয়ে হচ্ছে এটা টেক্সট। ইয়ং পিপুল অফেন কনসিডার ড্যাশ পোয়েট্রি, অর্থাৎ সাহিত্যকর্ম বাই হার্ট এ টায়ারসাম drudgery, but the learning of poetry অর্থাৎ সাহিত্য শিক্ষা has great advantage। তাহলে আমাদের ওয়ার্ড গুলো কি কি আছে দেখবো, লার্ন, কুইকলি, ওভার, কমিট, এক্সপ্লেইন, ফিল, মেমোরি, এনরিচ, তারপরে অ্যালাউড, টাইমস, পজেসেস, টট, অফ, পোয়েম। তাহলে আমাদের হচ্ছে ইয়াং পিপুল অফেন কনসিডার লার্নিং পোয়েট্রি, অর্থাৎ পোয়েট্রি শেখা, এই নম্বর হচ্ছে লার্নিং, এটা হচ্ছে হয়েছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বসবে। কনসিডার পোয়েট্রি, লার্নিং পোয়েট্রি, সাহিত্য শিক্ষাকে তারা ভালো চোখে দেখে না, বাট কিন্তু দি লার্নিং অফ পোয়েট্রি, সাহিত্যের শিক্ষা বা সাহিত্য বিষয়ক পড়াশোনা হ্যাজ গ্রেট অ্যাডভান্টেজ ড্যাশ ওভার মেয়ারলি রিডিং, অর্থাৎ ওভার বি, অর্থাৎ সাধারণ রিডিং এর চাইতে আমাদের সাহিত্য পড়ার ফলে আমরা বেশি ধরনের অ্যাডভান্টেজ পেয়ে থাকি, মেয়ারলি রিডিং ইট। পোয়েমস দ্যাট হ্যাভ been learned become a permanent personal measured, আমাদের হবে হচ্ছে the poems that have been learned, যেগুলো আমাদের শেখা হয়, become a permanent personal, যেগুলো স্থায়ী, ব্যক্তিগত, স্থায়ী বিভিন্ন সমাধানের জন্য আমরা কিন্তু কবিতা পড়ি, কবিতার কাছে যাই, অর্থাৎ সি নম্বর হচ্ছে আমাদের measured। সি নম্বর হচ্ছে পজিশন সি। দেখো এই যে poems that have been learned become a permanent personal possession, অর্থাৎ কবিতার আমাদের কাছে কিন্তু একটা ব্যক্তিগত দখলদারিত্ব আছে, কারণ আমাদের মন খারাপ হলে আমরা কবিতা পড়ি, আমাদের মনে কষ্ট পেলেই কবিতার কাছে ছুটে যাই। তারপরে the mind is
ড্যাশ উইথ আ স্টোর অফ বিউটিফুল অর লফটি, অর্থাৎ আমাদের মন কি দ্বারা পরিপূর্ণ হয়, অর্থাৎ এনরিচ হয়, দি মাইন্ড ইজ এনরিচড, দি মাইন্ড ইজ এনরিচড, অথবা ফিল্ড, এনরিচড হবে এখানে, এনরিচ হবে, ফিলও হবে, অর্থাৎ ডি নম্বর এটাও হবে এনরিচড অথবা ফিল্ড, অর্থাৎ আমাদের মনটা সমৃদ্ধ হয় বা ভরে যায় উইথ বিউটিফুল, অনেক সুন্দর সুন্দর, অর লফটি থটস, অর্থাৎ অনেক সুন্দর সুন্দর ভাবনা দ্বারা আমাদের মন ভরে যায়, অর্থাৎ ই নম্বর হচ্ছে থটস। কবিতা পড়ার মাধ্যমে আমাদের মন ফিল্ড অথবা এনরিচ হয় উইথ আ স্টোর অফ বিউটি, অর্থাৎ বিউটিফুল অর লফটি, অনেক সুন্দর সুন্দর বা হৃদয়গ্রাহী ভাবনার দ্বারা, অ্যান্ড আইডিয়াস হুইচ মে বি আ সোর্স অফ প্লেজার, কমফোর্ট অ্যান্ড ইন্সপিরেশন। এখন আমরা দেখবো অ্যাট টাইমস নামে একটি হচ্ছে আমাদের ইয়ে আছে, প্রিপোজিশনস আছে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, এই যে অ্যাট টাইমস, এফ নম্বর হচ্ছে অ্যাট টাইমস, মাঝে মাঝে, অ্যাট টাইমস হোয়েন দি বুকস আর নট টু হ্যান্ড, অর্থাৎ যখন আমাদের বই হাতে থাকে না, তখন আমরা যদি কবিতা পড়ি, তখন আমাদের মাইন্ড, অর্থাৎ পড়াশোনার একাডেমিক বইয়ের বাইরে গিয়ে আমরা যে সাহিত্যকর্ম কবিতা পড়ি, আমাদের মন এনরিচড হয় সুন্দর সুন্দর বিউটিফুল অ্যান্ড লফটি থটস দ্বারা, অর্থাৎ অ্যাট টাইমস এটা মাঝে মাঝে। তারপর পোয়েমস সিলেক্টেড ফর লার্নিং হাউএভার শুড বি ওর্দি, শুড বি ওর্দি, ওর্দি অফ, ওর্দি অফ, ওর্দি অফ হচ্ছে একটা প্রিপোজিশন, ওর্দি অফ। জি নম্বর শুড বি ওর্দি অফ, অর্থাৎ যোগ্য হইতে হবে, শুড বি ওর্দি অফ দ্য টাইম টু বি স্পেন্ড, অর্থাৎ সময়টা কাটানোর জন্য আমরা যে কবিতাগুলো সিলেক্ট করব সেগুলো যোগ্য মানের, ভালো মানের হইতে হবে। অন দেম অ্যান্ড শুড বি দোজ হুইচ মেক আ স্ট্রং অ্যাপিল টু দ্য লার্নার, এবং যেগুলো অ্যাপিল তৈরি করবে, অর্থাৎ আবেদন তৈরি করবে, যে কবিতাটা পাঠ করবে তার মনে এক ধরনের আবেদন তৈরি করবে কবিতার প্রতি। দি বেস্ট ওয়ে টু, দি বেস্ট ওয়ে টু ড্যাশ এ পোয়েম, দি বেস্ট ওয়ে টু কমিট, কমিট অর্থাৎ রচনার কবিতার ক্ষেত্রে, দি বেস্ট ওয়ে টু কমিট আ পোয়েম টু মেমোরি ইজ নট লার্ন ইট লাইন বাই লাইন, অর্থাৎ স্মৃতিতে রাখার জন্য, আমাদের কবিতাকে স্মৃতিতে রাখার জন্য লাইন বাই লাইন আমাদের মুখস্থ করার দরকার নেই, অর্থাৎ কমিট করার দরকার নেই, বাট টু রিড দ্য হোল পোয়েম, বাট টু রিড দ্য হোল পোয়েম মেমোরাইজড ওভার অ্যান্ড এগেইন, ওভার অ্যান্ড এগেইন। আই নম্বর হচ্ছে অ্যালাউড, অর্থাৎ বাট টু রিড দ্য হোল পোয়েম অ্যালাউড, অর্থাৎ ওই পোয়েমটি আমাদের বারবার পড়তে গেলে, অর্থাৎ মুখস্থ করতে গেলে বারবার পড়তে হয়, এবং বাট রিড টু দ্য পোয়েম অ্যালাউড, আনন্দ নিয়ে পড়তে হবে, অ্যালাউড ওভার অ্যান্ড ওভার, আনন্দ নিয়ে বারবার পড়তে হবে, এগেইন আনটিল দ্য, আনটিল ইজ ট্রুলি, অর্থাৎ যতক্ষণ না এটি পুরোপুরি মেমোরাইজড, অর্থাৎ মুখস্থ হচ্ছে, অর্থাৎ আমাদের যখন যে নম্বর হচ্ছে মেমোরাইজড কোনো, হ্যাঁ, আর তোমরা আমার সাথে কমেন্টে অ্যান্সার গুলো করতে থাকো, তাহলে তোমাদের জন্য উপকার, প্র্যাকটিস হবে, এবং আমি তো করেই দিচ্ছি তোমাদের ব্যাখ্যা সহ। অর্থাৎ লাস্টে আমরা কি দেখলাম, অর্থাৎ আমাদের কোনো কবিতা যদি মুখস্থ করতে চাই, সেটা শুধু লাইন বাই লাইন পড়লে হবে না, সেটা পোয়েম অ্যালাউডলি আমাদের ওভার অ্যান্ড ওভার, অর্থাৎ বারবার পড়তে হবে আনন্দের সাথে, যতক্ষণ না এটি মুখস্থ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি আনন্দের সাথে বারবার পড়তে থাকি, তাহলে আমরা কোনো কবিতা মুখস্থ বা আমাদের মস্তিষ্কে ধারণ করতে পারবো। আমি তোমাদের কমেন্টগুলো দেখার জন্য ওয়েট করতেছি, তোমরা আমাদের সাথে কমেন্ট করতে থাকো এবং দেখতে থাকো। জি, এবার আমরা আসছি পরেরটা। পরেরটা, read the following text and fill in the blanks with suitable words from the box. You may need to change the form of the words, অর্থাৎ একই কথা এই বক্সের দ্বারা, বক্সের শব্দগুলো দ্বারা ফিল আপ করতে হবে, এবং আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। যেমন টাইম ইজ আ ভেরি ড্যাশ, আমাদের একটা সময়ের মূল্য নিয়ে টেক্সটটা আছে, সময়ের গুরুত্ব নিয়ে। টাইম ইজ আ ভেরি কি থিং, প্রেসিয়াস বা মূল্যবান থিং, অর্থাৎ এ নম্বর হচ্ছে প্রেসিয়াস, টাইম ইজ আ ভেরি প্রেসিয়াস থিং। দেন টাইম ড্যাশ ইজ লস্ট, টাইম হুইচ ইজ লস্ট ফর ওয়ান্স, হুইচ ইজ লস্ট ফর ওয়ান্স, টাইম সময় যেটা একবার চলে যায়, অর্থাৎ বি নম্বর টাইম হুইচ ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার, একবার সময় চলে গেলে আর সময় ফিরে আসবে না। দেয়ার ইজ আ প্রোভার্ব, অর্থাৎ একটি প্রভার্ব আছে, সি নম্বর, এটা কিন্তু একদম ইজি টেক্সট। সি নম্বর দেয়ার ইজ আ প্রোভার্ব, সেখানে এক ধরনের প্রভার্ব আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদী স্রোত কারোর জন্য ওয়েট করে না। ইট ইজ টাইম হুইচ ডাজ নট ড্যাশ দ্য রিলেটিভস অফ ফিলিংস, হুইচ ডাজ নট, আমরা কি দেখবো এখানে কি আছে, হ্যাঁ
অর্থাৎ সময়, যার কাছে কোনো নেপোটিজম নাই, কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কোনো গুরুত্ব নাই, সময় সময়ের গতিতে বয়ে যাবে। অর্থাৎ which does not have, অর্থাৎ have হচ্ছে ডি নম্বর, which does not have the relative feelings, it does not wait, এটা কখনোই ওয়েট করে না, এটা কখনোই ওয়েট করে না, ওয়েট ফর এনিওয়ান, এটি কারোর জন্যই ওয়েট করে না। ফর অর্থাৎ এটা কিন্তু একদম ইজি টেক্সট, আমরা কিন্তু পড়লেই বুঝতে পারবো। ইট ডাজ নট ওয়েট, কে বলতে পারে? কালকে পরীক্ষায় হয়তো এরকম কোন একটা ইজি টেক্সট চলে আসতে পারে তোমাদের জন্য। ইট ডাজ নট ওয়েট ফর এনিওয়ান, তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। ইট ডাজ নট ওয়েট ফর এনিওয়ান, ইট ইজ নট ইউজড, অর্থাৎ এটি কারোর জন্য যদি ইউজড না হয় তাহলে এটি অপেক্ষা করে থাকে না, অর্থাৎ সময় বয়ে যায়। ইউজ ওয়াইজলি, অর্থাৎ আমরা যদি কেউ বুদ্ধিমত্তার সাথে ওয়াইজ আছে, ওয়াইজটাকে আমরা হচ্ছে ইয়া করে দিতে হবে, অ্যাডভার্ব করে দিতে হবে। এফ নম্বর, ওয়াইজলি, অর্থাৎ আমরা যদি সময়টাকে বুদ্ধিমত্তার সাথে ইউজ না করি তাহলে সময় আমাদের জন্য থেমে থাকবে না। ইট ইজ রিয়েলি এসেনশিয়াল টু রিয়েলাইজ, এটা সত্যিই প্রয়োজনীয়, আমাদের কি বুঝতে হবে? বুঝতে হবে যে রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স, এই যে আমাদের বসবে হচ্ছে আর্টিকেল দা, জি, আমাদের সময়ের গুরুত্ব বুঝতে হবে। দি ইম্পর্টেন্স অফ টাইম, আমাদের সময়ের গুরুত্ব বুঝতে হবে ইন আওয়ার লাইফ। Those who have, যারা who have become, আমরা কি দেবো? who have become great, যারা মহান হয়েছে, যারা মহান মনীষী, who has become great, অর্থাৎ গ্রেট হচ্ছে h, who has become great would make proper use of time, এবং তারা প্রত্যেকে সমাজের সঠিক ব্যবহার করেছেন। they never put off their work, put off মানে রেখে দেওয়া, এটা হচ্ছে appropriate preposition, I নম্বর, they never put off their work for tomorrow, তারা আগামীকালের জন্য তাদের কাজ রেখে দেয়নি, সময়ের কাজ সময় করেছে। That's why they have contributed অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এখানে দেখো আমাদের 9টা শব্দ আছে। যখন আমাদের দেখবো শব্দ 10টার চেয়ে কম আছে তখন কিন্তু একটা শব্দ বারবার ইউজ করা যাবে। আমরা 3 ধরনের কোশ্চেনই দেখেছি, 10টা ছিল, 9টা ছিল, বা 10-এর অধিক। 10-এর অধিক থাকলে খুঁজে খুঁজে বাদ দিয়ে বসাইতে হবে, 9টা থাকলে একই শব্দ দুইবার প্রয়োজনে ব্যবহার করতে হবে, এবং যদি 10টা থাকে তাহলে 10টা তো 10টায় বসবে। তো এর মাধ্যমে শেষ হলো হচ্ছে আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এবার আমরা চলে যাব ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজে। হ্যাঁ, এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট টপিক, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। অর্থাৎ এবার আর কোনো ক্লু দেওয়া থাকবে না, আমরা ক্লু ছাড়া সলভ করতে হবে। এখানেও একইভাবে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স, ন্যারেশন, ভয়েস সকল কিছুর জ্ঞান লাগবে, এগুলো আমাদের সলভ করতে হবে। এখন আমরা প্রথম টেক্সটে আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্যাশ টু দা ইন্টেলিজেন্স অফ মেশিনস, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি সেটি বোঝানো হচ্ছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এই জায়গায় রেফার্স দিতে পারি, মিনস দিতে পারি, অর্থাৎ রেফার্স, তোমরা আমার সাথে কমেন্টে লিখো রেফার্স অবলিক মিনস। এটা সবসময় পশ ইংরেজি বা ভারী ভারী ইংরেজি ব্যবহার করলেই যে ভালো মার্কস পাওয়া যাবে বিষয়টা না, বিষয়টা হচ্ছে সহজ সুন্দর ইংরেজি বা সাবলীল ইংরেজি ব্যবহার করেও ভালো মার্কস পাওয়া যায় যদি অর্থগত দিক সঠিক থাকে। সুতরাং এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, শুধু মনোযোগ দিয়ে কোশ্চেনটি পড়তে হবে এবং অর্থ মিলিয়ে একটা সুইটেবল ওয়ার্ড বসাই দিতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেফার্স ফর দ্য ইন্টেলিজেন্স অফ মেশিন, অর্থাৎ মেশিনের বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বোঝায় মেশিনের বুদ্ধিমত্তা বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপরে দিস ইজ ইন কন্ট্রাস্ট টু দ্য ন্যাচারাল, এটি ন্যাচারালের সাথে বিপরীতমুখী, অর্থাৎ প্রকৃতির সাথে বিপরীতমুখী। ন্যাচারাল ইন্টেন্টস, এটা হচ্ছে আমরা বলবো ইন্টেন্টস অফ হিউম্যানস এন্ড অ্যানিমালস। একইভাবে প্রকৃতি অর্থাৎ মানুষ এবং প্রাণীর বিপরীতমুখী হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি বা প্রকৃতির দ্বারা আমরা পরিচালিত, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা মানুষের দ্বারা চালিত, কৃত্রিম ভাবে পরিচালিত। অর্থাৎ এই ওয়ার্ডটি হবে হচ্ছে ইনস্টিনেটস, আমাদের হবে হচ্ছে ইনস্টিনেটস। আমার সাথে বানানটা কমেন্ট করো, ইনস্টিনেটস।
ইনস্টিনেট, INSTINETS, ইনস্টিনেটস, অর্থাৎ এটি দিস ইজ ইন কন্ট্রাস্ট টু দ্য ন্যাচারাল ইনস্টিনেট অফ হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস, অর্থাৎ এটি প্রাকৃতিকভাবেই মানুষ এবং পশু পাখির হচ্ছে বিরুদ্ধ অবস্থান, অর্থাৎ আমরা প্রাকৃতিক আর ও হচ্ছে আর্টিফিশিয়াল। তারপরে উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্যাশ পারফর্ম ফাংশনস, আমরা জানি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা মেশিন গুলো কাজ করে, অর্থাৎ কারা কাজ করে, মেশিন পারফর্মস, মেশিন MACHIN, তোমরা আমার সাথে কমেন্টে লিখো মেশিনস, অর্থাৎ মেশিনস পারফর্ম, মেশিনস প্লুরাল হবে কারণ এখানে ভার্বটা প্লুরাল ফর্মে দেওয়া আছে, অর্থাৎ উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিনস পারফর্ম ফাংশনস সাচ অ্যাজ লার্নিং, প্ল্যানিং, অর্থাৎ মেশিন গুলো কি কি কাজ করে, শেখে, প্ল্যান করে, তারপর রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং, অর্থাৎ প্রবলেম সলভিং এর মতো কাজও করে। most not or the এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আমরা ওয়ার্ডটাই জানি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো শুধু যখন ইন্টেলিজেন্স আছে, ইন্টেলিজেন্স একটি নাউন, এর সামনে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ মোস্ট নট অনলি এই জায়গায় আমাদের হবে হচ্ছে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল, তোমরা আমার সাথে বানানটি লিখো আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স বাই মেশিনস, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের বুদ্ধিমত্তার সাথে পরিপূরক হিসেবে কাজ করে, সিমুলেশন। ইট ইজ প্রবাবলি দ্য ফাস্টেস্ট গ্রোয়িং, এটি সবচেয়ে সম্ভবত দ্রুত বর্ধনশীল বা দ্রুত বর্ধমান কি, আমরা জানি আমাদের বিশ্বে সবসময় নানান টেকনোলজি হচ্ছে গ্রো করে, কিন্তু ইট ইজ প্রবাবলি দ্য ফাস্টেস্ট গ্রোয়িং টেকনোলজি বা টেকনোলজি, তোমরা আমার সাথে কমেন্টটা করো, টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, টেকনোলজি আর ইনোভেশনের জগতে এই এআই হচ্ছে সবচেয়ে বেশি ফাস্টেস্ট গ্রোয়িং টেকনোলজি। or AI has the dash, AI has the to revolutionize many industries and change the way live and work, অর্থাৎ আমরা জানি AI কি বিপ্লব ঘটিয়ে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে, রেভলিউশনাইজ, অর্থাৎ revolutionize, অর্থাৎ AI there are different types of AI has the revolutionize, AI has the power, অর্থাৎ আমাদের এই যে রেভলিউশনাইজ, এটা কি ভার্ব, রেভলিউশনাইজ অর্থাৎ কোনো কিছুকে রেভলিউশন করে দেওয়া, বিপ্লব করে দেওয়া, কিসের মাধ্যমে, পাওয়ারের মাধ্যমে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে পাওয়ার। AI has the power to revolutionize many industries and change the way of life and work, অর্থাৎ জীবন পদ্ধতি এবং কর্মপদ্ধতি চেঞ্জ করে দেওয়ার পাওয়ারটা রাখে AI। There are different types of AI, অনেক ধরনের AI আছে, including narrow or weak AI, weak AI, এই যে আমাদের দেখছি ইনক্লুডিং ন্যারো আর উইক AI, এবং এরপরে একটা ভার্ব আছে, অর্থাৎ এই জায়গায় আমাদের বসাইতে হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ which, আমরা AI হচ্ছে একটা বস্তু বা থার্ড পারসন, এই জন্য অর্থাৎ থার্ড পারসন, অর্থাৎ এর পরিবর্তে আমরা which বসাইতে পারি। ন্যারো অর উইক AI which is designed, যেটা ডিজাইন করা হয়েছে টু পারফর্ম a specific task, যেটি একটি নির্দিষ্ট কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে, and জেনারেল অর স্ট্রং AI, এবং সাধারণ অথবা স্ট্রং AI of AI dash self driving cars including, অর্থাৎ আমরা সাধারণ বা নরমাল হচ্ছে can perform an intellectual including that, অর্থাৎ H নম্বর হচ্ছে ইনক্লুডিং, আমরা নরমাল ধরনের বা সাধারণ ধরনের AI ব্যবহার করি কোন একটা নির্দিষ্ট কাজ করার জন্য, আর জেনারেল অর স্ট্রং AI শক্তিশালী AI ব্যবহার করি which can perform, যেটি মানুষের মতোই কাজ করতে পারে, any intellectual বুদ্ধিভিত্তিক ওয়ার্ক including, অর্থাৎ including that a human being can do, অর্থাৎ মানুষ দিয়েও যে ধরনের কাজ করানো যায় স্ট্রং AI দিয়েও সে ধরনের বুদ্ধিভিত্তিক কাজ করানো যায়। Some of the potential applications of AI, some of the potential of the AI হচ্ছে আর সেলফ ড্রাইভিং কার্স, কি আমরা এখন দেখব কিছু পোটেনশিয়াল বা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনস, AI এর গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনস এর মধ্যে কি কি আছে, আর সেলফ ড্রাইভিং কার্স অর্থাৎ অটো গাড়ি, অটোমেশন গাড়ি, তারপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্স ব্যক্তিগত সহকারীর কাজ, এন্ড মেডিকেল ডায়াগনোসিসের ক্ষেত্রেও আমরা AI ব্যবহার করে থাকি। দেন আমাদের লাস্টেরটা হচ্ছে however this is also a তোমরা কমেন্টটা করো আমি দেখছি। however this is also a dash about the implications of AI, however it is
হাউএভার ইট ইজ, আমরা জানি কি আমরা এআই কে সাধারণভাবে গ্রহণ করতে পারিনি, অনেকটা কন্ট্রোভার্সি বা অনেক মতবাদ বা অনেক বিরোধ রয়েছে। অর্থাৎ হাউএভার দেয়ার ইজ অলসো এ কন্ট্রোভার্সি অর্থাৎ বাদানুবাদ, কন্ট্রোভার্সি অ্যাবাউট দ্য ইমপ্লিকেশনস অফ এআই, যদিও এআই এর ব্যবহারে ইমপ্লিকেশনসে কন্ট্রোভার্সি আছে। তো এই ছিল আমাদের প্রথম হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটায় ভার্ব, কোনটায় পার্টিসিপল, কোনটা অ্যাডজেক্টিভ বসবে, সেটা আগে বা পরের ওয়ার্ড এবং সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝতে হবে এবং বসাইতে হবে। এখন আমরা চলে এসেছি পরেরটায়। পরেরটা আমরা দেখবো কালচারাল অ্যাসাল্ট অর্থাৎ সংস্কৃতির উপর যে আগ্রাসন, সেটা নিয়ে আমাদের পরেরটা। কালচারাল অ্যাসাল্ট, দ্য ব্যাড ইনফ্লুয়েন্স অফ ফরেন কালচার, অর্থাৎ সংস্কৃতির যে কুপ্রভাব, এর মানে কি? অর্থাৎ প্রথম লাইনটা সংজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে। কালচারাল অ্যাসাল্ট মিনস অথবা রেফার্স ওই আগের মতনই, মিনস কালচারাল অ্যাসাল্ট মিনস অর্থাৎ সংস্কৃতির প্রাদুর্ভাব বলতে বোঝায় দি ব্যাড ইনফ্লুয়েন্স, খারাপ প্রভাব, অফ ফরেন কালচার, বিদেশি সংস্কৃতির খারাপ প্রভাব, অন নেটিভ কালচার, অর্থাৎ আমাদের দেশীয় সংস্কৃতির উপর বিদেশি সংস্কৃতির যখন প্রাদুর্ভাব হয়, খারাপ প্রভাব হয়, সেটি হচ্ছে আমাদের কালচারাল অ্যাসাল্ট। দ্যাট মিনস কালচারাল অ্যাসাল্ট মিনস দ্য ব্যাড ইনফ্লুয়েন্সেস অফ ফরেন কালচার অন নেটিভ কালচার। In the global world it is টু আর ভেরি ডিফিকাল্ট, টু আর ভেরি এটা খুবই, অর্থাৎ ডিফিকাল্ট হচ্ছে আমাদের কি কঠিন, অর্থাৎ অ্যাডজেক্টিভ, তার আগে কি বসবে? অ্যাডভার্ব বসবে। অর্থাৎ ইট ইজ ভেরি আর টু ডিফিকাল্ট টু চেক দিস কালচারাল অ্যাগ্রেগেশন, এই সাংস্কৃতিক আগ্রাসন, সাংস্কৃতিক এই কুপ্রভাব, এটা চেক করতে বা হচ্ছে নিয়ন্ত্রণ করতে বা দমন করতে খুবই ডিফিকাল্টিজ ফেস করতে হয়। তারপরে উইথ দি ডেভেলপমেন্ট, অর্থাৎ সাংস্কৃতিক ডেভেলপমেন্টের সাথে উইথ দি ডেভেলপমেন্ট অফ দি ডিভাইস, অর্থাৎ আমরা জানি বর্তমানে যুগ ডিজিটাল ডিভাইসের যুগ, অর্থাৎ উইথ দি ডেভেলপমেন্ট অফ দি ডিভাইস অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ডিভাইসগুলোর উন্নতি ঘটেছে, ইট হ্যাজ বিকাম ভেরি, এটা আরো বেশি কি করেছে? আমাদের জন্য ক্ষতিকর করেছে। ইট হ্যাজ ভেরি রিস্কি, অর্থাৎ ক্ষতি বা হার্মফুল। It has become very risky for a nation's culture, এটি জাতিগত সংস্কৃতির জন্য একটি হুমকি স্বরূপ বা হার্মফুল বা রিস্কি বা থ্রেটেনিং বা ওয়ার্নিং। টু বি ইনফ্লুয়েন্স, আমি অনেকগুলো সিনোনিম বলেছি, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারবা। কালচার টু বি ইনফ্লুয়েন্সড বাই অ্যানাদার কান্ট্রি, দি কালচারাল এরিয়াস আর ভাস্ট, দি কালচার অফ ড্রেস প্যাটার্ন, অর্থাৎ আমাদের যে পোশাকের যে কালচার, পোশাকের সংস্কৃতি, ওয়েজ অফ আচ্ছা, দি কালচার অফ ড্রেস প্যাটার্ন, ওয়েজ অফ এন্টারটেইনমেন্ট, এবং আমাদের বিনোদনের মাধ্যম, মিউজিক অ্যান্ড সংস, আমাদের বাদ্য এবং গান বাজনা, ইভেন সাম ইম্পর্টেন্ট থটস অ্যান্ড আইডিয়াস মে বি ইনফ্লুয়েন্সড, অর্থাৎ আমরা বিদেশি সংস্কৃতির দ্বারা আমাদের কোন কোন ধরনের সংস্কৃতির উপাদান ইনফ্লুয়েন্সড হইতে পারে, অর্থাৎ মে বি বা ক্যান বি, মে বি ইনফ্লুয়েন্সড বাই কালচারাল অ্যাগ্রিগেশন অফ আদার কান্ট্রিজ, অর্থাৎ আমাদের গান বাজনা, আমাদের পোশাক আশাক, এগুলো আমরা ইতিমধ্যে দেখতেছি যে আমাদের মধ্যে সংস্কৃতির উপর বিদেশি সংস্কৃতির প্রভাব পড়ে গিয়েছে। ইম্পর্টেন্ট থটস অ্যান্ড আইডিয়াস মে বি ইনফ্লুয়েন্সড বাই কালচারাল অ্যাগ্রিগেশন অফ আদার কান্ট্রিজ। আওয়ার বাংলাদেশি কালচার ইজ মোস্টলি, আমাদের বাংলাদেশি কালচারটা কেমন সেটা লেখা আছে। আওয়ার বাংলাদেশি কালচার ইজ মোস্টলি, কি হবে মোস্টলি কিসের মাধ্যমে আমাদের হচ্ছে ইনফ্লুয়েন্স বেশি হয়েছে? মোস্টলি ইনফ্লুয়েন্সড, অর্থাৎ বেশি ইনফ্লুয়েন্সড হয়েছে, মোস্টলি ইনফ্লুয়েন্সড বিকজ অফ কালচারাল, কিসের জন্য? কালচারাল অ্যাগ্রেগেশন, অর্থাৎ আমাদের দেশের সংস্কৃতি ইনফ্লুয়েন্সড হয়েছে বেশি বিকজ অফ কালচারাল অ্যাগ্রেগেশন। চলে যাচ্ছি আমরা হচ্ছে পরেরটা। এখন দেখবো দি প্রপার ড্যাশ অফ স্টাডি ইনভলভস রেগুলার এন্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ কেমনে পড়াশোনা করতে হবে, পড়াশোনার ধরনের উপর আমাদের এই টেক্সটটা। প্রপার স্টাডি মেথড, প্রপার স্টাডি
মেথডস অথবা আমরা দিতে পারি হচ্ছে ওয়ে অথবা সিস্টেম, অর্থাৎ প্রপার স্টাডি সিস্টেম, proper study system of study involves regular and proper understanding in order to primarily the best benefit, প্রাথমিকভাবে বলতে গেলে primarily the best benefit of from study we should read, আমাদের সবচেয়ে বেশি বেনিফিট পাবো কখন প্রাথমিকভাবে, we should read অ্যাটেন্টিভলি, অর্থাৎ আমরা মনোযোগ, আমরা এটা সাধারণ কথা, আমরা যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমরা সবচেয়ে বেশি বেস্ট বেনিফিটটা পাবো। রিড সি নাম্বার হচ্ছে অ্যাটেন্টিভলি। তোমরা আমার সাথে কমেন্টে উত্তরগুলো লিখতে থাকো। ইন অর্ডার টু প্রাইমারিলি দ্য বেস্ট বেনিফিট ফ্রম স্টাডি উই শুড রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি। উই শুড নট স্টাডি, আমাদের কিভাবে পড়া উচিত নয় সেটা বলতে পার। উই শুড নট স্টাডি only for the purpose of, আমাদের শুধু কোন উদ্দেশ্যে পড়া উচিত না, only the purpose of passing examinations, আমাদের শুধু পরীক্ষায় পাস করার টেন্ডেন্সি নিয়ে আমাদের শুধু পড়াশোনা উচিত না, অর্থাৎ only we should not study only for the purpose of passing examinations. We should take genuine, আমাদেরকে genuine knowledge নিতে হবে। We should take genuine ইন্টারেস্ট বা প্লেজার বা ডিলাইট, আমাদেরকে ভেতর থেকে জেনুইন আনন্দ নিতে হবে। উই শুড টেক জেনুইন ডিলাইট, আমরা আনন্দটা দিতে পারি ডিলাইট। উই শুড টেক, আমাদের নেওয়া উচিত জেনুইন ডিলাইট ইন আওয়ার স্টাডিজ সো দ্যাট উই ক্যান এনজয় অ্যান্ড হোয়াট উই ড্যাশ, আমরা সেটা এনজয় করতে পারি হোয়াট উই রিড, আমরা যেটা পড়ি। অর্থাৎ আমাদেরকে শুধু পরীক্ষা পাশের জন্য পড়া উচিত নয়, আমাদের এমনভাবে পড়া উচিত যেন আমরা ভেতর থেকে আনন্দ নিতে পারি, কোনটার থেকে, যেটা আমরা পড়ি সেটা ভেতর থেকে যেন আনন্দ বের করতে পারি। This will give us wisdom and dash horizon, অর্থাৎ আমাদেরকে প্রজ্ঞা দিবে এবং কি দিবে, widen horizon, অর্থাৎ আমাদের বিশাল পরিসর দিবে চিন্তার। widen প্রশস্ত, widen and knowledge and wisdom and widen the horizon of our thinking, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনার গণ্ডিকে আরো প্রসারিত করবে। thinking বা thoughts, horizon of our thinking and thoughts. Then পরেরটা হচ্ছে we should therefore study not for immediate gains, but আমাদেরকে শুধু তৎক্ষণাৎ ফল লাভের আশায় পড়লে হবে না, but for improving the wealth of our mind, অর্থাৎ শুধু আমাদের ইনস্ট্যান্ট ফল পাওয়ার জন্য পড়াশোনা করলে চলতে হবে না, আমাদের মনোজগতের উন্নতি, মানসিকভাবে সমৃদ্ধ হওয়ার জন্য, ঋদ্ধ হওয়ার জন্য আমাদেরকে এটা পড়তে হবে যেন আমরা আমাদের মনের সম্পদ অর্থাৎ ওয়েলথ অফ মাইন্ডকে ইমপ্রুভ করতে পারি। অর্থাৎ ফর আছে, আমরা জানি ফরের পরে কোনো ভার্ব বা কোনো কিছু বসলে সেটি আইএনজি যুক্ত হয়, সেজন্য ইমপ্রুভের সাথে আইএনজি যুক্ত হয়ে ইমপ্রুভিং হয়েছে। তো এই ছিল আমাদের হচ্ছে পড়াশোনা রিলেটেড টেক্সট। এখন আমাদের পরেরটা আসছে ভূমিকম্প নিয়ে। অ্যান আর্থকোয়াক ইজ আ সাডেন শেকিং, আমাদের রিসেন্টলি কিন্তু বিভিন্ন জায়গায় ভূমিকম্প হইতেছে, বিভিন্ন দেশে আমরা দেখতেছি। তো আমরা বলতেও পারি যে বলতে পারে যে কালকে হয়তো আর্থকোয়াক থেকে কোনো একটা দিয়ে দিতে পারে উইদাউট ক্লুজ। সো এটা দেখতে হবে মনোযোগ দিয়ে। অ্যান আর্থকোয়াক ইজ আ সাডেন শেকিং, এটা ঝাঁকুনি, শেকিং মুভমেন্ট অফ দ্য সারফেস তল অফ দ্য আর্থ, অর্থাৎ সারফেস, আর্থ অফ সারফেসের সাডেন শেকিং মুভমেন্ট হচ্ছে আর্থকোয়াক। ইট ক্যান arrange in size from those that are so weak and that are they cannot be compared to those violent enough to toss people around and destroy whole cities, অর্থাৎ আর্থকোয়াকের মাধ্যমে যে ধরনের ক্ষতি হয়, আমরা যে ধরনের ক্ষতি দেখি সেই ধরনের ক্ষতি আর অন্য কারোর সাথে কম্পেয়ার করা যায় না। cannot be compared, অর্থাৎ এ নম্বর হচ্ছে compared, cannot be compared to those violent enough to loss people around and destroy whole cities. The seismicity or seismic activity of an area refers to, অর্থাৎ বোঝায়, অর্থাৎ refers to, অর্থাৎ কোন sensitivity of area refers to the frequency, type of size of earthquakes, অর্থাৎ আমরা আর্থকোয়াকের ধরন চিহ্নিত করতে গেলে কতক্ষণ বা কতবার হয়েছে এবং কি ধরনের আর্থকোয়াক হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এক্সপেরিয়েন্সড ওভার পিরিয়ড অফ টাইম, এবং বিভিন্ন সময়ে আমরা সময়ের কালস্রোতে দেখেছি অনেক ধরনের আর্থকোয়াক হয়েছে।
an earthquake is আমরা এখন দেখব আর্থকোয়েক কিভাবে মাপা হয়। আর্থকোয়েক ইজ মেজার্ড, অর্থাৎ MEASURED, মেজার্ড অন রিক্টার স্কেল। আমরা জানি ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল, অর্থাৎ রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা মাপা হয়। অ্যান আর্থকোয়েক ইজ মেজার্ড অন রিক্টার স্কেল। তো কোয়েকস মেজারিং অ্যারাউন্ড 7 or 8 অন দি রিক্টার স্কেল ক্যান বি ডিভাস্টেটিং, অর্থাৎ 7 বা 8 মাত্রার ভূমিকম্প অনেক ধ্বংসাত্মক হতে পারে। Earthquakes are caused by, কিসের জন্য আর্থকোয়েক হয়? Earthquakes are caused by sudden টেকনিক, অর্থাৎ হঠাৎ টেকনিক মুভমেন্টের জন্য, sudden টেকনিক মুভমেন্ট অফ দি আর্থস এন্ড আর্থস ক্রাস্ট। অর্থাৎ আমরা জানি পৃথিবীর নিচে অনেকগুলো কি বলে প্লেট বা প্যালেট আছে, তো প্যালেট গুলো সাধারণ হুট করে যখন মুভমেন্ট করে বা নড়াচড়া করে তখন যে ঝাঁকুনিটা হয় সেটা হচ্ছে আর্থকোয়েক রূপে আমরা পৃথিবীতে দেখতে পাই। দি মেইন কজ ইজ দ্যাট when tectonic plates one rise over the other, একটি যখন আরেকটির উপরে উঠে যায়, তারপরে causing orogeny collide mountain building etc শেক, অর্থাৎ পাহাড় বা বিল্ডিং গুলোকে ঝাঁকিয়ে তোলে, অর্থাৎ বিল্ডিং শেক। অর্থাৎ এই একটি যখন টেকটনিক প্লেট আরেকটির উপর উঠে যায় তখন পর্বত বা বিল্ডিং গুলো এই ঝাঁকুনির ফলে উপরেও ঝাঁকুনি সৃষ্টি হয় এবং বিল্ডিং গুলো এবং পর্বতগুলো ঝাঁকুনিতে বোধ করে। The largest fault surface on earth are formed due to boundaries between moving pallets, অর্থাৎ এবং সবচেয়ে বড় অংশগুলো বাউন্ডারি দিয়ে ঘেরা থাকে। অর্থাৎ আমরা যদি ভেতরে বিশ্বের গঠনটা দেখি তাহলে দেখব টেকটনিক প্লেট গুলো একটি আরেকটার খুব কাছাকাছি থাকে এবং ভেতরে এক ধরনের প্রাকৃতিক বাউন্ডারি রয়েছে। The effects of an earthquake, এখন দেখব আর্থকোয়েকের ইফেক্ট কি, অর্থাৎ F নম্বর হচ্ছে ইফেক্ট। The effects of an earthquake are terrible and devastating. Many buildings, hospitals, schools, etc. এবং আমরা দেখি যে আর্থকোয়েকের ফল হচ্ছে অনেক ধ্বংসাত্মক এবং অনেক স্কুল, অনেক বিল্ডিং destroyed, ভেঙে যায়। destroyed এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর আছে আর এর পরে destroyed অর্থাৎ destroyed due to it, আর্থকোয়েকের কারণে অনেক স্কুল, অনেক হসপিটাল, বিল্ডিং ভেঙে যায়। A lot of people get killed and injured, অনেক পিপল মারা যায় এবং ইনজুর্ড হয়। Many people lost their money and property, অনেকে তাদের টাকা, ধন সম্পদ সব হারিয়ে ফেলে। It affects the mental emotional health of people, এটি মানুষ যখন মানুষের সবকিছু সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যায় তখন এটি অবশ্যই মানুষের মেন্টাল অবস্থাকেও affected করে, অর্থাৎ mental and emotional health of people. The environment effects of it, অর্থাৎ এই পরিবেশ এই ধরনেরও ক্ষতি করে যে আর দ্যাট ইনক্লুডিং সারফেস ফল্টিং, অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ ফেটে যায় বা চৌচির হয়ে যায় আর কি। টেকটনিক প্লেট অ্যান্ড সাবস্টেন্সেস, তারপরে সুনামি হয়, অর্থাৎ সুনামি হয়। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, সুনামি সবাই বলে কিন্তু উচ্চারণ হচ্ছে সুনামিস, কিন্তু সুনামির সামনে একটা টি থাকবে। অর্থাৎ সাবসিডেন্স এবং এই ঝাঁকুনির ফলে কি কি হয়? সুনামিস হয়, সয়েল লিকুইডেশন হয়, ভূমিক্ষয় হয়, ভূমিধস হয়, তারপরে গ্রাউন্ড রিজোনেন্স অ্যান্ড গ্রাউন্ড ফেইলিওর এবং ভূমিধসের মতো ঘটনা ঘটে। তারপরে আইদার, এই জায়গায় বসছে একটা কানেক্টর, আইদার directly linked to a quake sort of provoked by the ground shaking, অর্থাৎ যে করেই হোক আমাদের এই শেকিং বা ঝাঁকুনির মূল কারণ হচ্ছে এই যে provoked by the ground shaking, এবং আমাদের যে কোনো ধরনের ভূপৃষ্ঠের ঝাঁকুনির কারণেই প্রভোক্ট হয়ে আমাদের উপরে যে ঝাঁকুনিটা সৃষ্টি হয় সেটি হচ্ছে আর্থকোয়েক। এই ছিল আমাদের হচ্ছে ছিল ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। এখন আমরা চলে যাচ্ছি আর একটা ইন্টারেস্টিং পার্ট, রিঅ্যারেঞ্জ। এখন আমরা পড়বো রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের বিষয়টা কি? রিঅ্যারেঞ্জে হচ্ছে একটা কোনো গল্প বা কাহিনী বিভিন্ন 10টা সেন্টেন্সে দেওয়া থাকে, সেন্টেন্স গুলোর সিকোয়েন্স করে করে আমরা হচ্ছে উত্তরটা লিখতে হবে। তো প্রথমে আমরা পড়ে দেখবো আগে। আমাদের প্রথম সেন্টেন্স হবে সূচনামূলক সেন্টেন্স আছে, ওয়ান্স দেয়ার লিভড, বা এক দেশে এক রাজা ছিল, বা একদিন একটা ঘটনা ঘটেছিল, এই ধরনের সেন্টেন্স যেটা সেটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স হবে। দি emperor smiled and said, my worthy generals, I remember my promise very well. তারপরে but they were taken aback to find that the emperor started to view the rebels as
অ্যালিস, অর্থাৎ আমাদের একটা বিদ্রোহের ঘটনার কথা বলা আছে। তো আমরা যদি এগুলো পড়ি, আমাদের প্রথমটা হবে হচ্ছে ডি নাম্বার লেখা আছে, দেখো অ্যান এম্পায়ার ওয়াজ ওয়ান্স, আমরা একটু আগে বললাম একদা একটা রাজা ছিল, একটা কোনো ঘটনা ঘটেছে, এইরকম যে সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে ফার্স্টে। অ্যান এম্পায়ার ওয়াজ ওয়ান্স ইনফর্মড দ্যাট দ্য পিপল অফ ওয়ান হিজ প্রভিন্সেস হ্যাড রিভল্টেড, অর্থাৎ একদা এক রাজা খবর পেলেন তার রাজ্যের কিছু মানুষ রিভল্ট করেছে, অর্থাৎ এক নম্বর হচ্ছে ডি। তারপরে যদি আমরা দেখি জি নম্বরে বলছে হিয়ারিং দিস হি কল্ড হিজ জেনারেলস, এটা শুনে সে তার জেনারেল অর্থাৎ সেনাপতিদের ডাকছে এন্ড সেড উই উইল ডেস্ট্রয় অল আওয়ার এনিমিজ, এবং আমরা বলছে আমরা আমাদের সমস্ত শত্রুকে ধ্বংস করে ফেলবো। তারপর এটা আমরা প্রথমে দেখলাম সে শুনলো তার রাজ্যে বিদ্রোহ হয়েছে, তারপরে সে তার জেনারেলদের ডেকেছে এবং বলছে আমরা আমাদের শত্রুদের ধ্বংস করব। এর পরেরটা কি হবে, পরেরটা যদি আমরা সি নম্বর পড়ি, when they arrived in the province, তখন তারা প্রভিন্সে বা প্রদেশে গেল, every rebel offered their surrender and pleaded for forgiveness, অর্থাৎ তারা ওই তখন প্রত্যেকটি বিদ্রোহীকে বলেছে তোমরা সারেন্ডার করো এবং তোমাদের ক্ষমা করবো। অর্থাৎ আগের যুগে আমরা যদি দেখবো প্রথমেই তারা অস্ত্র ধরতো না, প্রথমে বলতো তোমরা আত্মসমর্পণ করবা কেনা, যদি আত্মসমর্পণ না করতো তখন তারা ডিরেক্ট অস্ত্র ধরতো, অর্থাৎ পরেরটি হচ্ছে সি। পরে যদি আমরা দেখি বি, but they were taken aback to find that the emperor started to view the rebels allies, কিন্তু এম্পায়ার দেখলো যে তারা তো সমর্পণ করলোই না, তারা উল্টে আরো রেভলিউশন আরো বাড়াই দিল মাত্রা, অর্থাৎ বি নম্বর। তারপরে হচ্ছে আমাদের আমরা যদি লাস্টটা পড়ি, দি জেনারেলস ওয়েন্ট টু দ্য কিং, অর্থাৎ ইয়াগুলো দেখলো জেনারেলগুলো দেখলো যে তারা তো আত্মসমর্পণ করলোই না, তারা আরো হচ্ছে বিদ্রোহের আগুন বেশি করে জ্বেলে দিয়েছে, অর্থাৎ এবং তারা তারপর রাজার কাছে ফিরে গেল, অর্থাৎ যে। তারপরে হচ্ছে আমরা যদি এফ নম্বর পড়ি, দে আস্কড হিম ইওর ম্যাজেস্টি হোয়াই আর উই নট কিপিং আওয়ার প্রমিস, তখন তারা বলতেছে যে জেনারেল গুলো ফিরে যায়, বলতেছে যে রাজা হয়তো কোনো প্রজাদের একটা কথা দিয়েছিল এই কাজ করব কিন্তু করে নাই, জন্য তারা বিদ্রোহ করেছে। তাই সেনাপতিগুলো যে বলছে ম্যাজেস্টি বা মহারাজ সরি আমরা কেন হচ্ছে আমাদের কথাগুলো রাখতেছি না, এটা হচ্ছে এফ নম্বর। তারপরে হ্যাঁ এই যে আমরা যদি এখন পড়ি এ নম্বর, এরপরে হবে হচ্ছে এ। এরপরে এফ এর পর আমরা যদি পড়ি এন্ড দে রিমাইন্ড হিম দ্যাট, এবং তারা তাকে মনে করিয়ে দেয় যে ইট ওয়াজ টু ডেস্ট্রয় দ্য এনিমিজ উইদাউট শোয়িং এনি ফরগিভনেস, এবং তারা তাকে বলে যে আমরা কেন প্রমিস রাখতেছি না এবং আমরা কেন হচ্ছে তাদেরকে ধ্বংস করে দিচ্ছি না, অর্থাৎ এফ এর পরে হচ্ছে আই। তারপরে আমরা এ দেখবো এম্পায়ার স্মাইলড, এম্পায়ার স্মাইলড, আমরা যদি ই নম্বরটা দেখি পরে, দি জেনারেলস আর থট দ্যাট দি এম্পায়ার উড কিল অল দি রেবেলস, অর্থাৎ সেনাপতিদের যখন ওখানে যেতে বলা হয়েছে তখন তারা ভাবছে যে হচ্ছে সেনাপতিদের মেরে ফেলবে। তো আমরা তারপরে বাকিগুলো তো পড়ে ফেলেছি, বি জে এফ আই এ। এখন দি এম্পায়ার স্মাইলড এন্ড সেড মাই ওর্দি জেনারেলস, আমার শক্তিশালী সেনাপতিরা, আই রিমেম্বার্ড মাই প্রমিস ভেরি ওয়েল, আমি আমার প্রমিসটা খুব ভালোভাবে মনে রেখেছি। এবং লাস্ট ইয়া হচ্ছে এইচ নম্বর, I meant to kill all my enemies, আমি আমার শত্রুদের মারতে বলেছি, not friends, and the rebels have become my friends, এবং এটা হচ্ছে আই নম্বর এইচ নম্বর, অর্থাৎ রাজা তখন বলেছে আমি আমার কথা ঠিকঠাক মনে রেখেছি, আমি আমার বন্ধুদের মারতে বলিনি, আমার শত্রুদের মারতে বলেছি, কিন্তু আমার বন্ধুরাই আমার বিরুদ্ধে রিবেল করেছে। অর্থাৎ আমরা দেখতে পাই প্রথমে একটা রাজা ছিল, রাজা শুনতে পায় যে তাদের রাজ্যের একটা প্রদেশে অনেক প্রজা বিদ্রোহ করেছে, তারপরে সেটা সেনাপতিদের ডাকে এবং তাদের শত্রুদের ধ্বংস করে দিতে বলে, সেনাপতিরা সেখানে যায়, তারা তাদের হচ্ছে ইয়া বলে সারেন্ডার করতে বলে, কিন্তু তারা সারেন্ডার করে না। তারপরে রাজা তাদেরকে বলে যে সবাইকে কিল করে ফেলতে, তারপর আবার রাজা তার কাছে ফেরত এসে বলে রাজাকে যে আপনি কেন আপনার প্রমিসটা রাখতেছেন না, তখন রাজা বলে যে আমি আমার প্রমিসটা ভালোভাবে মনে রেখেছি এবং আমি আমার শত্রুদের মারতে বলেছি, বন্ধুদের নয়, কিন্তু আমার বন্ধুরাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এখন আমরা দেখব পরের রিয়ারেন্স, দিস টাইম হি পুট অন গর্জিয়াস ড্রেস, অর্থাৎ আমরা এটা দেখতেছি শেখ সাদির গল্প। শেখ সাদির গল্প আমরা সবাই জানি, শেখ সাদি ওয়াজ আ গ্রেট পার্সিয়ান পোয়েট। তো আমরা প্রথমে দেখতেছি শেখ সাদির পরিচয় দেওয়া আছে, তো প্রথমটা হচ্ছে এইচ, শেখ সাদি ওয়াজ আ গ্রেট পার্সিয়ান পোয়েট,
তারপরে আমরা দেখব হি ওয়াজ সিম্পল ইন হিজ ওয়ে অফ লাইফ, অর্থাৎ সে তার সাধারণ জীবন যাপন করতো এবং সেজন্য সে বিখ্যাত ছিল। তারপরে আমি লাস্টে দেখবো ওয়ান্স হি ওয়াজ ইনভাইটেড টু এম্পারার প্যালেস, অর্থাৎ সে একবার রাজার প্রাসাদে দাওয়াত পায়। তারপরে আমরা দেখবো সে প্রাসাদে যাওয়ার সময় কি ঘটনা ঘটে। যাওয়ার সময় সে হি সেট আউট, সে সেট আউট মানে হচ্ছে যাত্রা করা, ফর দ্য এম্পারার্স প্যালেস ইন অর্ডিনারি ড্রেস, সে সাধারণ ড্রেস পরে এম্পারার্স প্যালেসে যায়। তারপরে কি ঘটে, অন দি ওয়ে হি টুক শেল্টার ইন এ কোর্টিয়ার্স হাউস হোয়ার হি ওয়াজ নট ট্রিটেড ওয়েল, যাওয়ার পথে সে একজন লোকের বাসায় আশ্রয় নেয়, কিন্তু তার সাধারণ পোশাক আশাকের জন্য সে ভালো খাতির যত্ন পায় না। তারপরে আমরা যদি দেখি সি নম্বরে বলছে অন হিজ ওয়ে ব্যাক, কিন্তু যাওয়ার সময় সে আশ্রয় নিয়েছিল, ভালো ব্যবহার পায় নাই। ফিরে আসার সময় শাদি এগেইন টুক শেল্টার ইন দি সেম কোর্টিয়ার্স হাউস, একই ইতে বসে তারপরে একই বাসায় আশ্রয় নেয়। তারপরে আমরা দেখব দিস টাইম হি পুট অন আ গর্জিয়াস, এই সময় সে একটা গর্জিয়াস বা জাঁকজমক ড্রেস পরে আসে। তারপরে আমরা জানি যে তাকে খেতে দিবে, সে না খেয়ে পকেটের মধ্যে কাপড়টা ঢুকাবে। এগুলো হচ্ছে পরে বর্ণনা। পরে আছে হচ্ছে বি নম্বর, when Shadi sat to have this meal he began to keep his food in his pocket on his dress, অর্থাৎ তখন তাকে খেতে দেয়, তখন সে খাবারগুলো তার ড্রেসের পকেটের মধ্যে ভরে। কারণ তখন এই যে তাকে জিজ্ঞেস করে, the courtier asked I number, why are you putting the food into your pocket? I number, অর্থাৎ তখন ওই আশ্রয়দাতা জিজ্ঞেস করে কেন তুমি খাবারগুলো তোমার পকেটে পুরতেছো। তখন শাদি বলে যে এই যে ই নম্বর লাস্টটা, শাদি রিপ্লাইড মাই ড্রেস ডিজার্ভস দিস ফুড, অর্থাৎ আমার পোশাকের কারণে তুমি আমাকে খাবার দিয়েছো, আমার ব্যক্তিকে দেখে দাওনি, সুতরাং এই খাবারটা এই পোশাক ডিজার্ভ করে। তারপরে আমরা দেখবো অ্যালং দ্য ওয়ে, আমরা পরের গল্পটা চলে আসছি। এটা হচ্ছে আমরা যদি গল্পটা পড়ি, প্রথমে দেখবো হচ্ছে once upon a time in a small village lived a brave young girl named Lily, অর্থাৎ লিলির গল্প। এটা একটি অ্যানোনিমাস একটা গল্প আসছে, নরমাল গল্প। জি নম্বর, প্রথমে একটা সাধারণ মেয়ে থাকতো, তার নাম ছিল হচ্ছে লিলি, একটি গ্রামে বাস করতো। তারপরে এখন লিলির ঘটনা কি, তারপরে আমরা দেখবো হচ্ছে উইথ গ্রেট জয় দে uncovered the treasure filled with the precious gems and magical affairs, অর্থাৎ প্রথমে এক গ্রামে একটা মেয়ে ছিল লিলি, তারপরে অনেক আনন্দের সাথে তারা একটা সম্পদ খুঁজে পায় এবং ফিল্ড প্রেসিয়াস, তারা অনেক গর্ববোধ করে ওই জেম আর ম্যাজিক্যাল অ্যাফেয়ার্স দেখে। তারপরে একটা হচ্ছে এফ এ বলছে one day they discovered an ancient map and led to a hidden treasure chest, তারা একদিন একটা গোপন ম্যাপ খুঁজে পায় এবং তারা সেই ম্যাপ দিয়ে ইতে ঘুরতে যায়, মানে খুঁজতে যায় সম্পদটা। তারপরে আমরা দেখব হচ্ছে আই নম্বর বলছে one morning Lily stumbled upon a hidden trail leading deep in the woods, অর্থাৎ এটা হচ্ছে আই নম্বরের পরে বলছে আমাদের সিতে কি আছে, every day she would explore the enchanted forest behind the house। তারপরে বলছে আমাদের এই নম্বরে আছে along the way she encountered taking woodland তারপরে creatures who become her friends, অর্থাৎ সে উডল্যান্ডের মধ্যে কিছু ক্রিয়েচার্স পায়, প্রাণী খুঁজে পায় যারা তার বন্ধু হয়ে যায়। তারপরে যে নম্বরে বলছে টুগেদার, একত্রে দে এম্বার্কড দ্য এক্সাইটিং অ্যাডভেঞ্চার্স, তারা একসাথে অ্যাডভেঞ্চারিং কাজটা করে, সলভিং পাজলস এন্ড ফাইন্ডিং ট্রেজার্স, এবং তারা ট্রেজার্স খুঁজে পায়। তারপরেরটা বলছে বি নম্বর যদি দেখি, দি ম্যাপ হ্যাড ক্লুজ হিডেন ডিফারেন্ট পার্টস অফ দ্য ফরেস্ট, ওই ম্যাপের পার্ট গুলো হচ্ছে আমাদের জঙ্গলের মধ্যে সাজানো ছিল, ওয়েটিং টু বি ডেসিফায়ার্ড, অর্থাৎ খুঁজে বের করার জন্য জঙ্গলের মধ্যে অনেক জায়গায় লুকানো ছিল। তারপরে হচ্ছে আমরা ই নম্বর দেখবো উইথ কিউরিওসিটি ইন হার আইজ শি ডিসাইডেড টু ফলো দ্য মিস্টেরিয়াস পথ, এবং তার চোখে অনেক কৌতূহল দেখা গিয়েছে এবং সেই সময় অনেক মিস্টেরিয়াস পথটা অর্থাৎ রহস্যময় পথটি যাওয়ার জন্য সে সিদ্ধান্ত নেয়। এবং লাস্টটা হচ্ছে এইচ হচ্ছে working as a team Lily and her new found friend solved the
ইচ ক্লু এভরি রিস্ট অ্যান্ড ফাইনাল গ্যাপ। অর্থাৎ আমরা দেখলাম যে লিলি নামে একটা মেয়ে, সে একটি ম্যাপ খুঁজে পায়, সে জঙ্গলে যায় ম্যাপ থেকে হচ্ছে গুপ্তধন উদ্ধার করার জন্য। সেখানে গিয়ে এই যে উডল্যান্ডের মধ্যে অনেক ক্রিয়েচারের বন্ধু পায়। এটা কোনো গল্প না, মানে গতানুগতিক গল্প না, এটা একটি বানানো গল্প বা কাল্পনিক স্টোরি। সেখানে যায়, সেখানে বন্ধু হয়, তারপর সবাই মিলে একত্রে পাজলস গুলো খুঁজে সলভ করে এবং তারা হচ্ছে তাদের এরিয়ায় সলভ করে ফেলে এবং তাদের গুপ্তধনটা পেয়ে যায় খুঁজে। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের ক্লাস। এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে ক্লোজ টেস্ট, উইদাউট ক্লোজ, উইথ ক্লোজ এবং রিঅ্যারেঞ্জ। আশা করি আমি যে ব্যাখ্যা সহকারে পড়ালাম তোমরা অবশ্যই পড়লে ভালোভাবে, এতক্ষণ ক্লাসে থাকলে এই জন্য ধন্যবাদ এবং আশা করি কালকে পরীক্ষায় উপকৃত হবে এবং সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ।